নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার একটা ব্যাংকিং রিলেটেড নিউজ। আপনারা বলতে পারেন যে কি হচ্ছে এক্স্যাক্ট। প্রশ্নটা সত্যি যে কি হচ্ছে। শুধু ফিনটেকের নিউজ ছিল যেখানে এইপিএস, এমএটিএম, ডিএমটি, রিচার্জ, বিল পেমেন্ট, এসব কি? দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, আপনি যে জিনিসটা নিয়ে খেলা করছেন তার সম্বন্ধে আপনাকে সঠিক এবং সময় উপযোগী ভাবে নিজেকে আপডেটেড রাখতে হবে। এই মুহূর্তে আপনি ডিজিটাল ইন্ডিয়া নিয়ে কাজ করছেন, আপনি এপিএস, এমএটিএম, ডিএমটি সমস্ত কিছু নিয়ে কাজ করছেন। তবে আপনাকে ব্যাংক, তার বিহেভিয়ার, তার অ্যাক্টিভিটিস, তার নিয়ম, তাকে কি কি মেনে চলা প্রয়োজন, কি করা ঠিক, কি না করা ঠিক, বা কি করাটা বেঠিক, এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে। সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও এগিয়ে যেতে হবে। আমরা এরকম কিছু প্রোডাক্ট নিয়ে কাজ এই মুহূর্তে করছি এবং আপনারাও মোটামুটি ধরুন আগস্ট সেপ্টেম্বর থেকে কাজ করা শুরু করবেন। আজকের এই লেসনগুলা তখন আপনাদের খুব বেশি প্রয়োজন পড়বে। আর তখন ঠিক ওই যে কমেন্ট করা লোকগুলো বাংলার বাইরে থেকে বসে বাংলাতে রোজগার করে বাংলাকে সম্মান করছে না, তাদেরকে বলবো এই সমস্ত নোংরা আলাপ সালাপ বন্ধ করে কাজে ফিরে আসুন। বাংলার জন্য, বাঙালিদের জন্য কাজ করতে গেলে এই সমস্ত চাপাবাজি করে লাভ নেই। আপনাকে আলটিমেটলি কাজ করতে হবে। গত দুদিনে স্টেট ব্যাংকের 3টে ব্রাঞ্চকে আমরা মোটামুটি একটা ভাবে নিয়ে আসতে পেরেছি। এটা বলবো না যে 100%ই ওরা সঠিক হয়ে গেছে, তবে ওনারা ভয় পেয়েছেন। আমার মেইন কাজ ওনাদের ভয় দেখানো নয়। আমার মেইন কাজ হচ্ছে ওনারা যে ভুল করছেন তা থেকে ওনাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। কারণ স্টেট ব্যাংকে বসা যে লোকটা কাজ করছেন উনিও ভারতেরই লোক, উনিও পশ্চিমবঙ্গের লোক, উনিও একজন বাঙালি। তো আমরা সবাই মিলে তো ভালো কিছু করতে পারি। ওনাদের তরফ থেকে কেন এরকম হবে যে ওনারা আমাদেরই রাজ্যের, আমাদেরই ভাষার লোকের সাথে চিটিংবাজি করবে? ব্যাংক যেই ফর্মটা মুম্বাই থেকে অ্যালট করেছে সেই ফর্মটা ওনারা না দিয়ে কেন ওনারা অন্য ফর্ম বিলি করবেন? তো মোটামুটি আরও 3-4টে ব্রাঞ্চের আমাদের টার্গেট। ওই 3-4টে ব্রাঞ্চকে টার্গেট করে আমরা ভিডিও বানাবো এবং সেগুলো ওনাদের অফিসারের কাছে পাঠাবো এবং চেষ্টা করবো ওই ব্রাঞ্চগুলো যাতে এই সময় সুরে কালনার মতোই সোজা তারের মতো হয়ে যেতে পারে। সুরে কালনা ব্রাঞ্চ এই মুহূর্তে একদম সোজা তারের মতো আছেন। আজকে ব্রাঞ্চে ডেকে নিয়ে কাস্টমারকে বলছেন দেখুন আমরা এই ফর্মটাই কিন্তু দিচ্ছি ঠিকঠাক। দেখে খুশি হলাম। তবে অবশ্যই আমাদের যুদ্ধ এখানে থেমে যায়নি। আমরা মানুষকে তার অধিকার অবশ্যই দিতে প্রচেষ্ট থাকবো। সে পেলো কি পেলো না সেটা পরের বিষয়, আমাকে প্রচেষ্টা তো করতে হবে। অনেক মানুষ বলছে দাদা আপনি এসব করে কি করবেন? ব্যাংক তো করতে দেবে না। কে কি করলো, কে কি করলো না সেটা আমাদের বিষয়বস্তু নয়। আমাদের বিষয়বস্তু হবে যে আমরা যা করতে পারি তা আমরা করে যাব। আজকের বিষয়বস্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কিছু করার নেই। যখন যে বিষয়বস্তু সামনে পড়বে সেটা যদি সাইমেন্টাসলি ঘুরে ফিরে একই জন আসে তো কি করতে পারা যাবে? আজকের বিষয়বস্তু সুপ্রিম কোর্ট। আজকের বিষয়বস্তুর মধ্যে যারা যারা আছেন, সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দেশের সেরকম সাধারণ মানুষ যাদের পকেটে কোটি কোটি টাকা পড়ে থাকে, এবং অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমি বোঝানোর চেষ্টা করছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে, আপনারা আর একটু ভালোভাবে বোঝার এবং জানার চেষ্টা করুন। এটা নেগেটিভ পজিটিভ কোনো বিষয় নয়, বিষয়বস্তু সম্বন্ধে জানা। কারণ আমাদের ম্যাটার ইলেকশন নয়, আমাদের ম্যাটার রাজনীতি করা নয়। আমাদের ম্যাটার হচ্ছে যে আমরা এগিয়ে যাব। আমাদের ভারতে এতগুলা ব্যাংক, তাদের অ্যাক্টিভিটিস আমাদেরকে জানতে হবে, তবে আমরা ভবিষ্যতে আরও ভালো সার্ভিস ওদের কাছ থেকে আশা করতে পারি এবং আরও ভালো সার্ভিস আমরা সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারব। আজকের বিষয়বস্তুর যে মূল হোতা বা নেতা সে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কেন? দেখুন, ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, তারা তাদের ফান্ডিং ওঠায় এবং সেই ফান্ডিংয়ের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকেই চুজ করেছে যে আপনারা বিভিন্ন বন্ডের মাধ্যমে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য টাকা তুলবেন, মানে টাকা জমা রাখবেন আপনারা। সেই মোতাবেক লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 12,500 কোটি টাকা গ্রহণ করে, বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা মোতাবেক ওনারা 12,500 কোটি টাকার হিসাব চান। কিরকম হিসাব? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলছে, দাঁড়ান একটা সেকেন্ড আমি ফ্যানটা অফ করে দিই। ক্যামেরাটা কিন্তু একদম দুর্দান্ত কাজ করছে এই মুহূর্তে, মানে আমার জন্য আর কাউকে ধরতে হচ্ছে না ক্যামেরা। আমি নড়াচড়া করলে সে আমার সাথে নড়াচড়া করছে। এটা একটা ভালো জিনিস। আমার মনে হয় যে অনেকদিন পর কিছু একটা পয়সা খরচা করে কিনেছি। সো যাই হোক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে ভাই
তুমি যে 12,500 কোটি টাকা এই টাইম ফ্রেমের মধ্যে পেয়েছো এবং তা বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়েছো, তার হিসাবটা আমার লাগে কে কত টাকা দিয়েছে। মোটামুটি এই হিসাবটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আছে যে ভারতীয় জনতা পার্টি সে 6,500 কোটি টাকা পেয়েছে, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1,000 কোটি টাকা পেয়েছে, কিন্তু কে কত দিয়েছে? বিজেপি পেয়েছে 6,500 কোটি, আমি বলি 6,500 কোটি, 6.5 লক্ষ কোটি টাকা ভাগ, তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো রাজনৈতিক দল নিয়ে চাপানোত্তর কিছু নেই। আমাদের কতটা টাকাগুলো কে দিচ্ছে? ভারতের টাকা তো, সেগুলো কে দিচ্ছে? সো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে জাতি জানতে চায় এই টাকাগুলো কে দিল। এইবার সবচাইতে বড় লজ্জার বিষয় হচ্ছে যে ভারতের প্রথম ডিজিটাইজড ব্যাংকিং, সবকিছুতে তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াই প্রথম, সে ভারতের প্রথম ডিজিটাইজড ব্যাংকিং জবাব দিয়েছে যে এত তাড়াতাড়ি কি সম্ভব? মানে মার্চের 26 তারিখের মধ্যে দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। কেন সুপ্রিম কোর্ট আবার আসলো মধ্যে? কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো সোজা তো রিপোর্ট দেবে না, যার কারণে তারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ইনফরমেশনের জন্য তারা দ্বারস্থ হয় কার? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলে দেয় যে বাবু রিপোর্টটা তুমি তাদেরকে দিয়ে দাও। স্টেট ব্যাংক বলে এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব? তো হ্যাঁ, দেওয়া সম্ভব, সবকিছু ডিজিটালি। তুমি তো ডকুমেন্ট ছাড়া তো কিছু টাকা পয়সা রাখোনি। তুমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডকুমেন্ট ছাড়া তুমি টাকা রাখবে না, সেটা আমরাও জানি। সুতরাং 26 তারিখের মধ্যে দিয়ে দেবে। এটা একটা ছোট্ট লজ্জার বিষয় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলছে এত তাড়াতাড়ি দিতে পারবো কিনা। এবার আরেকটা কথায় আসি, 3টে লজ্জার বিষয়। আরেকটা গতকালকে মানে 11 মার্চ আরেকটা লজ্জার বিষয় হয়ে গেল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসে সুপ্রিম কোর্টে বলছে যে মহামহিম বা মহামান্য সুপ্রিম কোর্ট, আমাদেরকে 30 জুন পর্যন্ত সময় দেওয়া হোক এতগুলো ইনফরমেশন গ্যাদারিং করে আপনাদেরকে দেওয়ার জন্য। সেই তো সুপ্রিম কোর্ট সেই খাড়া নেমে আসলো। সুপ্রিম কোর্ট বললো এর চাইতে লজ্জার বিষয় কিছু হতে পারে না। আপনাদের কাছে দেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে আপনাদের প্রতি, বেশি বিশ্বাস আপনাদের প্রতি। ইভেন সুপ্রিম কোর্টও আপনাদের কাছে আপনাদেরকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করে, আর আপনারা এরকম ধরনের জবাব দিচ্ছেন? না, হবে না। 30 জুনের আগেই আপনাদেরকে সেই ইনফরমেশন শেয়ার করতে হবে। মানে যেই দিন কাল ধার্য করা হয়েছে সেই দিনের মধ্যে আপনাকে ইনফরমেশন শেয়ার করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় লজ্জার বিষয়। আজকে হলো ফাইনাল এবং লাস্ট লজ্জার দিন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সাবমিটস ডিটেলস অফ ইলেকটোরাল বন্ডস টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কত বড় লজ্জার বিষয় হতে পারে? গতকালকে বলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে আমি 30 জুন পর্যন্ত সময় চাই মহামান্য আদালত এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। যখন আদালত ওনাদেরকে বিশ্রীভাবে লজ্জিত করলো আদালত কক্ষের মধ্যে, মানে কোর্টের কক্ষে, ওনারা আজকে সমস্ত ইনফরমেশন সাবমিট করে দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। তাহলে 30 জুন পর্যন্ত সময় কেন চাওয়া হয়েছিল? সো এই যে ইনফরমেশনটা, এর মাধ্যমে কোনো রাজনৈতিক দলের প্রতি আমি বেপক্ষপাতিত্ব আলোচনায় যাচ্ছি না। আপনারা এটাকে অবশ্যই রাজনৈতিকভাবে কখনোই নেবেন না। আমি রাজনৈতিক আলোচনা করতে কোনো দিনও আশা করি এই প্ল্যাটফর্মে আসবো না। আমরা আসবো ফিনটেক বিষয়ক আলোচনা নিয়ে, যেহেতু ব্যাংক ফিনটেকের একটা বিশাল বড় পার্ট, আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকিং প্ল্যাটফর্মে বিশাল বড় একজন হস্তি। সুতরাং তার প্রত্যেকটা চালচলনের উপর এফেকশন আসে। গতকালকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই আলোচনার পরে এবং সমালোচনার পরে ওনাদের শেয়ারে প্রচুর এফেক্ট পড়েছে। শেয়ারও ফিনটেকের একটা পার্টি, সেখানেও মানুষের লস হয়েছে। তো যাই হোক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেটা বুঝতে পেরেছে যে ওনাদের এই ধরনের আচরণের ফলে সাধারণ গ্রাহকরা বা সাধারণ মানুষরা যারা ইনভেস্ট করে আছে তাদের অনেকটাই লস হতে পারে, বা এরকম করাতে তাদের ভাবমূর্তি নষ্ট হতে পারে। এবং তা বুঝতে পেরে আজকে দিলে সেটা লজ্জার বিষয় হবে, সেটা জেনেও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজকের মধ্যে সমস্ত ইনফরমেশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে শেয়ার করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই ব্যাংকটা সবচাইতে বেশি অ্যাক্টিভ ব্যাংক, এবং এই ব্যাংকটা চাইলে আপনাকে বেবকুফ বানাতে পারে। যেভাবে আপনার ফর্ম ওনারা চেঞ্জ করে দিতে পারছেন, যেভাবে ওনারা সুপ্রিম কোর্টের কাছে এসে সবকিছু থাকা সত্ত্বেও ডেট আরও বেশি চাইছেন। সুতরাং আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সাবধান থাকতে হবে। এরকম নয় যে এই ব্যাংকের সমস্ত কর্মচারী খারাপ। এই ব্যাংকে আমি প্রচুর ব্রাঞ্চ ম্যানেজারকে পেয়েছি যারা সামগ্রিক ভারতবর্ষকে নিয়ে ভাবে, বা ভারতবর্ষের কাস্টমার সার্ভিসটা যেটা আছে, কাস্টমার সার্ভিস সেকশনটা, সেটা ভারতবর্ষের সমস্ত মানুষকে একরকম ভাবে। এরকম আমি প্রচুর অফিসারকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে পেয়েছি। ইভেন আমার জীবনে এখানে উঠে আসা বা উত্থানের পর্যায়ে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 3 জন ব্রাঞ্চ ম্যানেজারকে তার কৃতিত্ব দেই সবসময়। সর্বেশ ত্রিপাঠী উত্তরপ্রদেশের মানুষ, বিহারের আনন্দ কুমার
আর ত্রিপুরার শৈবাল কান্তি রায়, উনি এখন মিজোরামের ডিজিএম পোস্ট বা কোনো বড় উচ্চ পদে আছেন, যেখানে ওনার স্কেল হবে স্কেল 3 বা 4 অফিসার। স্কেল 4 বা স্কেল 3 অফিসার হবেন, স্কেল 3 তো হবেনই না, আমার মনে হয় স্কেল 4 অফিসার হবেন। ইভেন সর্বেশ ত্রিপাঠী মোটামুটি স্কেল 3, আনন্দ কুমারও মোটামুটি স্কেল 3, এরকম কিছু হবে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিংহভাগ মানুষই ভাবে যে কি করা যেতে পারে। আবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সম্বন্ধে মানুষের অনেক নকারাত্মক মানে আলোচনাও আছে, এই জন্য আছে যে এখানে এরকম লোকও কাজ করে যারা আসলেই মানুষকে সাপোর্ট করতে চান এবং মানুষকে হ্যারাস করে, এটা সব জায়গাতেই আছে। তো বলছি এটাই যে কে ভালো কে মন্দ তো বুঝতে পারবেন না, যেটা আপনাকে করতে হবে সে হচ্ছে আপনাকে অবশ্যই চোখ নাক খোলা রাখতে হবে। আপনি না বুঝলে অন্যের কাছ থেকে বুঝতে হবে, তারপর আপনাকে যে কোনো কাজ করতে হবে। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে কী বলছেন এটা আপনি, ওনারা এত ভালো ব্যাংক, ওনারা এত কিছু। তো বলছি সবাই ভালো পৃথিবীতে, সবার মধ্যেই একটা খারাপ জিনিসও আছে, সেই জিনিসটার উৎপত্তি হলেই সবচেয়ে বেশি সমস্যা হয়। যেরকম আমরা দেখতে পেরেছি ওয়েস্ট বেঙ্গলের সুরে কালনা ব্রাঞ্চ, তার ব্রাঞ্চ ম্যানেজার এবং ক্যাশিয়াররা মানুষের সাথে দুর্ব্যবহার করেছে। তার ক্যাশ ম্যানেজার বলেছে যে অফাস আমরা অন করবই না, সেই সুরে কালনা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার এখন এসে বলছে যে আমাদের খুব ভুল হয়েছে, বড় ভুল, আপনাদেরকে যে ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটা সঠিক নয়, আমরা আর এরকম ধরনের ভুল করব না। এটাও স্টেট ব্যাংকে একটা বড় জিনিস, যে স্টেট ব্যাংক কোনো ভুল করলে খুব তাড়াতাড়ি এটাকে মানে বন্ধ করার চেষ্টা করে, যে আর ভুল যাতে না হয়। তো আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই সবসময় সঠিক জিনিসের সাথে যাব, আর যতক্ষণ না পর্যন্ত সঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ছোট লড়াইটা অবশ্যই সুস্থভাবে চালিয়ে যাব, যাতে করে আগামী দিনে জিনিসটা একটা ভুলের থেকে আরও 4টা ভুলের উৎপত্তি না হয়। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করছি তা আপনারা বুঝেছেন, এবং প্রত্যেকটি আপডেট অবশ্যই আপনাদের ভবিষ্যতেও আপনাদের কাজে লাগবে। এরপরও আমরা বিভিন্ন আলোচনা নিয়ে আসছি, বিভিন্ন ব্যাংকে নিয়ে আমি আলোচনা করব। এরপরের আলোচনা আসছে আমরা পেটিএম কেন, বা পেটিএম কতবার ভুল করেছে, আর ভারতবর্ষে যে বড় বড় ব্যাংকগুলা গলা উঁচা করে কথা বলছে তারা তাদের লাস্ট 4 বছরে তারা কত পেনাল্টি পেয়েছেন, এই বিষয় নিয়ে আমরা নেক্সট আপডেটে অবশ্যই আপনাদের সাথে জুড়ব। এখন বলছি যে যারা আমাদের সাথে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের সাথে জুড়ে আছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাতে অবশ্যই আপনার কোনো টাকা খরচা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই আপনাদের নিজেদের মানুষদের কাছে যারা এরকম ইনফরমেশন সবসময় জানতে চায়। শেষে বলবো যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থেকে দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।